রাত ঠিক 2:17। গাজীপুরের সেই জঙ্গলের পাশের কবরস্থান থেকে বেশি আসছিল কান্নার শব্দ। প্রথমে সবাই ভেবেছিল কোনো পাগল মহিলা, কিন্তু পরের দিন সকালে যে দৃশ্যটা দেখা গেল, তারপর থেকে আজও সূর্য ডুবার পর কেউ ওই রাস্তা দিয়ে একা যায় না। আপনি দেখছেন মিডনাইট হরর বাংলা, আর আপনারা শুনছেন .com with Tawkib। 2021 সালের শেষের দিকের ঘটনা। গাজীপুরের শ্রীপুরের একটু ভেতরের দিকে ছোট একটা গ্রাম, চারদিকে জঙ্গল, পুরনো কারখানা আর নির্জন রাস্তা। সেই গ্রামের বাসিন্দা ছিল 24 বছরের এক যুবক রাকিব। ঢাকায় একটা গার্মেন্টসে চাকরি করত। প্রতিদিন রাত করে বাসায় ফিরত। এক রাতে ওভার টাইম শেষ হতে না হতেই প্রায় রাত 12টা বেজে যায়। বন্ধুরা বলেছিল এই রাতে ওই কবরস্থানের রাস্তা দিয়ে যাস না, কিন্তু রাকিব হাসতে হাসতেই বলে, ভূত বলে কিছু নাই ভাই। সেদিন যদি সে কথাটা না বলতো, তাহলে হয়তো তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাতটা আসতো না। রাকিব বাইক নিয়ে গ্রামের রাস্তা দিয়ে ফিরছিল। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, শুধু ঝিঝি পোকার শব্দ। রাস্তার এক পাশে পুরনো কবরস্থান। হঠাৎ বাইকের হেডলাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। রাকিব থেমে যায়। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে তাকাতেই দেখে একটা সাদা কাপড় পরা মহিলা কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুখের উপর ঝুলে আছে। রাকিব ভেবেছিল হয়তো গ্রামের কেউ। সে ডাক দেয়, এই কে ওখানে? কোনো উত্তর নেই, বরং মহিলাটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ায়। আর তখনই রাকিব দেখতে পায় মহিলাটার চোখ পুরো কালো, একদম অন্ধকার। হঠাৎ সেই মহিলা অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। শব্দটা যেন চারদিকে থেকে আসছিল। রাকিব দ্রুত বাইক স্টার্ট দিতে যায়, কিন্তু বাইক স্টার্ট হচ্ছিল না। ঠিক তখন তার কানের পাশে কেউ ফিসফিস করে বলে, এত রাতে এখানে কেন এসেছো রাকিব? রাকিব পেছনে তাকায়, কেউ নেই। কিন্তু সামনে তাকাতেই দেখে সেই মহিলা এখন তার একদম সামনে দাঁড়িয়ে, মাটিতে পানি আর বাতাসে ভাসছে। পরদিন সকালে রাকিবকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার শরীর ঠান্ডা হয়ে গেছিল। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা খুলে বলে। তখন গ্রামের এক বৃদ্ধ লোক বলে, ওই কবরস্থানে বহু বছর আগে এক মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সবাই অবাক হয়ে যায়। বৃদ্ধ লোকটা বলতে শুরু করে, মেয়েটার নাম ছিল নাজমা। বিয়ের কিছুদিন পর থেকে গ্রামের মানুষটাকে অপয়া ভাবতে শুরু করে, কারণ গ্রামে কয়েকজন রহস্যজনকভাবে মারা যায়। এক রাতে কিছু মানুষ নাজমাকে ধরে এনে ওই কবরস্থানের পাশে নির্যাতন করে, তারপর জীবন্ত মাটি চাপা দেয়। মারা যাওয়ার আগে নাজমা নাকি বলেছিল, আমি ফিরবো। রাকিবের ঘটনার পর থেকেই গ্রামের অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কান্নার শব্দ, ফাঁকা রাস্তায় সাদা ছায়া। অনেকে দাবি করে কবরস্থানের পাশ দিয়ে গেলে কেউ নাকি তাদের নাম ধরে ডাকে। এক সপ্তাহ পর গ্রামের এক দারোয়ান নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার লাশ পাওয়া যায় কবরস্থানের ভেতরে। চোখ দুটো ভয়ঙ্করভাবে খোলা ছিল, মুখে আতঙ্ক জমেছিল, আর তার বুকের উপর কাদা দিয়ে লেখা ছিল, আমি ফিরে এসেছি। গ্রামের মানুষ ভয় পেয়ে যায়। তখন এলাকার এক ইমাম সাহেব সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন। রাত 11টার দিকে কয়েকজনকে নিয়ে কবরস্থানে যান। প্রথমে সব স্বাভাবিক ছিল, হঠাৎ চারদিকের বাতাস ঠান্ডা হয়ে যায়, গাছগুলো জোরে জোরে নড়তে শুরু করে। তারপর একটা মেয়ের কান্না, ধীরে ধীরে সেই কান্নাটা চিৎকারে পরিণত হয়। ইমাম সাহেব কুরআন তেলাওয়াত শুরু করেন। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ছায়া কবরের পেছন থেকে বের হয়ে আসে সবার চোখের সামনে। ছায়াটা মানুষের মতো লম্বা হতে থাকে। একজন ভয় পেয়ে দৌড় দেয়, আর তখনই সে চিৎকার করে মাটিতে পড়ে যায়। লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরদিন সে শুধু একটাই কথা বলছিল, ও আমার দিকে তাকিয়েছিল। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় কবরস্থান বন্ধ করে দেওয়া হবে, কেউ সেখানে যাবে না। কিন্তু রাকিবের মনে ভয় আর কৌতূহল দুইটাই কাজ করছিল। সে সত্যিটা জানতে চায়। এক রাতে সে আবার যায় সেখানে, সাথে ক্যামেরা। রাত 2টার দিকে ক্যামেরায় হঠাৎ বিকট শব্দ আসে, কিন্তু স্ক্রিন কাঁপতে থাকে। তারপর ক্যামেরায় ধরা পড়ে একটা সাদা মুখ, পুরো কালো চোখ আর ভয়ঙ্কর হাসি। রাকিব দৌড় দিতে যায়, কিন্তু পেছন থেকে কেউ তার পা ধরে ফেলে। সে চিৎকার করে ওঠে। পরদিন সকালে কবরস্থানের পাশে শুধু তার ক্যামেরাটাই পাওয়া যায়, কিন্তু রাকিব আজও পর্যন্ত নিখোঁজ। আজও গাজীপুরের সেই এলাকায় মানুষ দাবি করে, রাত গভীর হলে কবরস্থানের ভেতর থেকে কান্না শব্দ আসে। অনেকে বলে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখা যায় কবরগুলোর মাঝে দাঁড়িয়ে থাকতে, আর কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে সে আর আগের মতো থাকে না। আপনি কি বিশ্বাস করেন গাজীপুরের এই ঘটনা সত্যি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কমেন্ট করে জানান। আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন মিডনাইট হরর বাংলা।
আর গাইজ যারা যারা এমন এমন ভুতুরে গল্প আমাকে পাঠাতে চান বা নিজেদের সাথে ঘটে যাওয়া গল্প আমাকে দিতে চান, তারা দিতে পারেন। আমার ইমেলে পাঠাতে পারেন গল্পগুলো, আর ইমেলটা দেওয়া আছে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে। তো গাইজ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটা হতে পারে আপনার গ্রামের। .com with Tawkib. তো গাইজ আজকে আর আমরা বেশি কথা বাড়াবো না, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। আমাদের পাড়ার বাড়িটা একদিন হুট করেই ভাড়া হয়ে যায়, আর যারা সেই বাড়িতে উঠে তাদের সাথে না ছিল কোনো আসবাবপত্র, না অন্য কিছু। এরপরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ওই বাড়িটিকে ঘিরে। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার খ্রিস্টান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে যায়, এলাকা দূরে একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে। সে ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর শরীরে বিভিন্ন অংশ থাকে, যা একেবারে স্বাভাবিক নয়। বাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির ওই আবর্জনা স্তূপে কেন ফেলা হচ্ছে। আপনি জানেন কিছু? ছাগলের ওই মাথা সাধারণত জাদুটুনায় ব্যবহার করা হয়। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। তারপর আপনারা শুনছেন .com with Tawkib. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌকিব। আশা করছি আপনারা ভালোই আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম তৌকিব ভাই ও বুথ.com এর শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ঘটনাটি রহমান সাহেব পাঠিয়েছেন এবং ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। আমরা চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে রহমান সাহেব বলেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রহমান, আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনা আমার নিজের নাম বা এলাকার এক্সাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগ ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে। এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে 3য় বাড়িটাই আমাদের। যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর 2টি প্রবেশপথ ছিল। একটি প্রবেশপথ ছিল মূল গলির ভেতরে, আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলতো। অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য 2টি পৃথক রাস্তা ছিল। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন, আমরা ওনাদের অনেক দিন যাবতীয় চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন। ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন তখন আমার সঙ্গে এই বিষয়ে কথাবার্তা হয়েছিল। তিনি বলেছিলেন, যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থেকে থাকে তাহলে আমি যেন অবশ্যই তাদের জানাই। উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিলেন, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হন, কারণ তিনি নিজেই বিদেশ থাকেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো, যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল, যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি চলে এসেছিল। সেহেতু ওনারা শেষ পর্যন্ত বাড়িটি একটি প্রপার্টি ডিলারের হাতে তুলে দিলেন, যেন তিনি সব কিছু দেখে শুনে বাড়িটি ভাড়া দিতে পারেন। এরপর খুব দ্রুতই ওনারা দুবাইতে চলে যান। ওনাদের যাওয়ার কিছুদিন পরেই সেই স্টেট এজেন্ট বাড়িটি ভাড়া দিয়ে দেন। আমরা যেহেতু একই গলিতে থাকতাম, তাই আসা যাওয়ার সময় আমরা একে অপরকে দেখতাম এবং চিনতাম। কিন্তু নতুন ভাড়াটিয়া কারা ছিল, কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না, কারণ যারা এসেছিলেন ওনাদের সঙ্গে খুব বেশি মালামালও ছিল না, আর ওনারা আমাদের সঙ্গে দেখাও করেননি, তাই আমরা ওনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি।
এমনকি মালপত্র আনার দিনও আমরা ওনাদের বাড়ি থেকে বের হতে দেখিনি। শুধু দেখেছিলাম একটি গাড়িতে করে কয়েকজন লোক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে ঢুকছে। না ছিল কোনো আসবাবপত্র, না ফ্রিজ, না টেলিভিশন, না অন্য কিছু। এমন কোনো বড় জিনিস আমরা ওনাদের সঙ্গে নামাতে দেখিনি। যাই হোক, আমরা প্রাথমিকভাবে ভাবলাম হয়তো ওনারা স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়ার পর ওনাদের বাকি সব জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ আসবাবপত্র ছাড়া তো আর জীবন চলতে পারে না। ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ, কারোর সঙ্গে কথা বলতেন না, এমনকি সালাম বা কুশল দিয়েও বিনিময় করতেন না। মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ি দুইজন পুরুষ সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন। ওই বাড়ির মহিলাদের আমরা একেবারেও দেখিনি। শুধু একবার একজনকে ফুললি বোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতর যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকতো। এই সমস্ত বিষয়ে ভয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো। এই বাড়ি ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম যে ওনারা একটা ছাগল নিয়ে ওই বাড়িতে ঢুকছে। যদিও তখন কুরবানির বা ঈদের মৌসুম ছিল না। আমি তখন ভেবেছিলাম হয়তো ওনাদের কোনো পশুপালনের ব্যবস্থা থাকতে পারে। তখন আমাদের এক বুড়ো দাদু আমাকে বলল, বাবা, জীবনটা বুঝে চলতে হয়। এ চুল তো আর রোদে সাদা হয়নি। যদি পশুপালনের খামারি হতো তাহলে কি ওনারা এভাবে একটা ছাগল নিয়ে গড়ে রাখতো? আর কেউই বা নিজেদের বসবাসের ঘরে ছাগল রাখে? তুমি তো জানো এই ঘরটা তেমন বড়ও নয়। ওই দাদুর কথাগুলো একদম যুক্তিযুক্ত ছিল। আমি বললাম, আপনার ঘর তো একদম কাছে, আপনি না হয় একবার ওনাদের কাছে থেকে ব্যাপারটা জানার চেষ্টা করুন। তখন তিনি বললেন, ওরা তো কারো সঙ্গে কথা বলে না, সালামের জবাব পর্যন্ত দেয় না। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নিজেদের কাজ ছেড়ে আবার নিঃশব্দে ঘরে ফিরে যায়। যে মানুষ সালামের জবাব দেয় না, আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো বলতো? ওরা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন কানে কিছুই শুনে না, চোখে কিছুই দেখে না। আমি নিজেও এই বিষয়টা লক্ষ্য করেছিলাম, তাই আমি প্রতিবেশীদের বলেছিলাম আপনারা ওনাদের উপর কড়া নজর রাখুন, না হলে বাড়িওয়ালাকে ডুবাইয়ে ফোন করে সবটা জানাতে হবে। এখন আমি প্রায় বাইক পার্ক করার সময় বা বাইরে থেকে আসা যাওয়ার সময় ওই বাড়িটির দিকে একবার নজর দেই এই ভেবে হয়তো কাউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখবো এবং তার সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু এমনটা কখনই হতো না। বাড়িটা সবসময় বন্ধ থাকতো। গলিতে যে ছেলেরা খেলাধুলা করতো সেই বাচ্চারা একদিন বলল যে ওই বাড়ির কেউ ময়লা ফেলে না, আর কখনো পরিচ্ছন্নতা কর্মীরা আসে তখন ওনারা সেই পরিচ্ছন্ন কর্মীদের মানা করে দেয়। এটা আমার জন্য বেশ অবাক করার মতো একটা ব্যাপার ছিল। তার মানে মনে হয় ওনাদের বাড়িতে কোনো ময়লাই হয় না, অথবা ওনাদের কোনো পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন পড়ে না। একবার আমাদের এক পরিচ্ছন্ন কর্মী বলেছিলেন যে ওনারা ময়লা আমাদের দেয় না, নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে। আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে। এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, আসলে এরা কারা? আমি যেহেতু একজন বাবা, তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। এমনকি এক সন্ধ্যায় আমি ওই দুইজন লোককে একটা পিৎজা রেস্টুরেন্টে দেখেছিলাম। ওনারা মাস্ক পরে দুইজন মেয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। আমি আড়াল থেকে ওনাদের দিকে, ওনারা সেখানে কিছু অর্ডার দিলেন না। সেই দুইজন লোক মেয়েদের সঙ্গে খুব নিচু স্বরে কিছু জরুরি কথা ছাড়ছিলেন। কথাগুলো কি ছিল তার দূরত্বের কারণে আমি শুনতে পাইনি, কিন্তু আমি দেখলাম মেয়েরা দুটো খাম ওই ছেলেদের হাতে তুলে দিল। ছেলেরা খাম দুটো নিয়ে একটা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেলেন। আর ওই দুই মেয়ে একটা রিক্সা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। আমি আর আমার স্ত্রী পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখলাম। আমরা যখন ঘটনাটা দেখছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কী ঘটছে বা কী নিয়ে চুক্তি হচ্ছে। যাই হোক, সময়টা কেটে যাচ্ছিল। ওনাদের বাড়িতে আমরা কাউকে আসতে দেখছিলাম না, কাউকে যেতেও দেখছিলাম না। আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম। মুরব্বীরা আমাদের বললেন এমন কোনো অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা ওনাদের বাড়িতে যেতে পারি বা ওয়ার্নিং দিতে পারি। ওনারা একা বাড়ি থেকে বের হয়, একাই ফেরে এবং চুপচাপ থাকে। তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব?
ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না, আপনাদের কথাগুলো হয়তো ঠিক, কিন্তু এই সব কিছুর উপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না। আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম, বললাম আপনি এই বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন। তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তো জানি না এরা কারা, আমি তো শেষ মুহূর্তে স্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম, তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলাম। তিনি বললেন, ভাড়া তো সবসময় চলে আসে। আমি অ্যাকাউন্ট নাম্বার চাইলে তিনি বললেন, ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে, আর ওই এজেন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। টাকাটা আমার কাজিনের কাছেই থাকে। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ওনারা কি আপনাদের কোনোভাবে বিরক্ত করছে? আমি বললাম, বিরক্ত করার কথা কি বলবো। তখন আমি ওনাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তিনি বললেন, আমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলবো। আপনাদের জানাচ্ছি, এরপর একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার খ্রিস্টান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব খেয়াল করুন, এদের আমার কাছে মোটো ঠিক লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলাকার দূরে একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে। ওখানকার ইউনিয়ন থেকে জানা যায়, মানে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরে বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। বাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনা স্তূপে কেন ফেলা হচ্ছে আপনি কি জানেন? ছাগলের মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়। এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেজে উঠল। আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসলাম। আমরা সবাই মিলে আলোচনা বসলাম যে তখন পাশের বাড়ির চাচা বললেন, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এমন কোনো শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না। তাই আমরা ঠিক করলাম যে অফিসিয়ালি কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব। আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম তখন অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়লাম। প্রথমে কেউ দরজা খুললো না, কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজা ধাক্কা দিতেই থাকলাম। তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম, আমরা আপনাদের বাসায় পুরুষ মানুষদের বাইরে পাঠান। উনি বললেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কখন আসবেন? উনি বললেন, জানি না কখন আসবে। আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যা কথা বলছে, কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিনও ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পুড়ে গেল। তখন ছিল প্রচণ্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর আইপিএস ছিল ওনার তো বাড়ির ভেতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা ছিল না, ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়ির থেকে কেউ বের হলো না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা এক চুলো সরল না, জানালাও একটুও খোলা হলো না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের উপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম। একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রুকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রুকসানার মাথায় তখন কি বল করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার প্রস্তুতি মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল। পুরো মহল্লা ছোট বড় সবাই এই বিষয়ে সম্পর্কে জানতো। সবাই জানতো কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করলো। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল। মহিলার ব্যাপারটা ছেলেরাও জানতো। এই মহিলা জোরে চিৎকার করে। এই দৃশ্য দেখে এই লোকটা বুঝতে পারলো যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলার চিৎকার শুনে বুঝতে পারছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারাও কি ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেললো। আর শুরুগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করলো যে যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরলো।
ব্যাগটা থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তবে ওনাদের বাড়ির মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এসব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখলো। দরজায় আবার সজোরে ধাক্কা দেওয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল যে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন। আমার ভাইয়েরা এখন বাড়িতে নেই, মিটিংয়ে ভাইয়েরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষকেই বলবেন। আমরা বললাম, আমরা তো বাড়িতে পুরুষের সঙ্গে কথা বলতে এসেছি, তুমি কেন বারবার গেটের কাছে আসছো? ওদের পাঠাও। ওই মহিলা তখন বলল, এই সময় আমি বাধ্য হয়ে এসেছি, কারণ বাড়িতে এখন কোনো পুরুষ নেই, অথচ তার স্বামী আমাদের চোখের সামনেই বাড়িতে ঢুকেছিল। এই মহিলা কীভাবে এত সহজে মিথ্যা কথা বলছিল আমরা বুঝতে পারছিলাম না। আমরা চেঁচিয়ে বললাম, তোমার স্বামী তো এই বাড়িতেই ঢুকেছে, সে কি উড়ে গেছে নাকি, না অন্য কোথাও চলে গেছে? কিন্তু সে স্পষ্টভাবে সে কথা অস্বীকার করলো। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনারা সন্ধ্যায় এসে কথা বলুন। আমরা তখন আর কোনো কিছুই করতে পারতাম না। যদি জোর করে কিছু করতাম তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেত। ওই মহিলা বেশ চালাক ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওনারা সব দোষ আমাদের অর্থাৎ পাড়া প্রতিবেশীদের উপর চাপিয়ে দিত। পাড়ার সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি আবার দুবাইতে ফোন করে বাড়িওয়ালাকে পুরো ঘটনাটা জানালাম। তিনি তখন ওনাদের দেওয়া জাতীয় পরিচয়পত্রের একটি কপি চাইলেন, যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটাই সেই ব্যক্তি যাকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এখন এই আইডি কার্ড যাচাই করা পালা। এর উপর যে ঠিকানা দেওয়া ছিল সেটি গোপালগঞ্জের। এই কাজটা সকালেই করা সম্ভব ছিল। পরের দিন সকালে আমরা 2-3 জন মিলে প্রপার্টি ডিলারের কাছে গেলাম। তখন তিনিও বেশি চিন্তিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমাদের কাছে তো দুই পক্ষই চুক্তি করে, আমরা কেবল দুই পক্ষকে মিলিয়ে নেই, কার আচরণ কেমন সেটা তো আমাদের জানার কথা নয়। কিন্তু আমি সন্ধ্যার মিটিংয়ে অবশ্যই আসবো, আর আমরা ওনাদের নিজেদের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য নোটিশ দেব। আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমরা কীভাবে চিন্তা না করে থাকতাম? এখানে প্রপার্টি ডিলারেরও কোনো দোষ ছিল না। স্পষ্ট ব্যাপার হলো ওনারা কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ওই বাড়ির দরজা একবারও খুলল না। যাই হোক, সন্ধ্যা হলে সবাই জামায়াত হলো, কিন্তু যাদের সঙ্গে কথা বলা ছিল, যাদের জন্য এই মিটিং রাখা হয়েছিল, ওনারা সবাই উধাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন নিশ্চিত হলাম যে কেউ আসবে না, তখন আমরা সবাই মিলে ওনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। আর সবাই মিলে দরজাটা ভাঙলাম, কিন্তু ভিতরে প্রবেশ করার পর আর কাউকে দেখলাম না। সবাই কোথায় জানি উধাও হয়ে গেছে। .com with Tawkib. আমরা সবাই উনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় বেল বাজিয়ে আমাদের হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুললো না। তখন গেট টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গেট টপকে ভেতরে গিয়ে দরজাটা খুলে দেওয়া হলো। সব মহল্লার লোকেরা এবং জেলা পরিষদ সদস্যরা ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। ঘরের ভেতর থেকে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ আসছিল। ভেতরে আমরা যা কিছু দেখলাম তা আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। অদ্ভুত সব জিনিসপত্র দেখে আমরা হতবাক হয়ে গেলাম। দেওয়ালের সেখানে কয়লা দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, সঙ্গে কিছু বিচিত্র চিহ্ন আঁকা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাতে কোনো একটা সময় ওনারা পেছনের দরজা দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছে। ওনাদের কাছে কোনো মালপত্র ছিল না, তাই ওনাদের জন্য পালানো খুব সহজ ছিল। ইউনিয়নের লোকেরা আমাদের সঙ্গেই ছিল। ঘরের ভেতরে রান্নাঘরে মেঝেতে রক্তি ভেসে যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে এখানে পড়ে আছে এগুলো। রান্নাঘরের একপাশে কিছু ধারালো ছুরি আর চাপাটি ছিল। রান্নাঘরের ক্যাবিনেটে ছাগলের মাংস ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল একদিন পুরনো, অর্থাৎ ছাগলগুলো এখানেই রান্নাবান্না জবাই করা হতো। একপাশে ছাগলের লিভার, ফুসফুস এবং হৃৎপিণ্ড পড়েছিল। পুরো বাড়িটা খালি ছিল, কিন্তু শুধু রান্নাঘরের 5টা প্লেট আর বিভিন্ন রেস্টুরেন্টের শপিং ব্যাগ পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বাড়িতে রান্না হতো না, কারণ প্লেট ছাড়া রান্নাঘরের মাত্র 2টো গ্লাস ছিল, কোনো বাটি বা বাতিল ছিল না, আর কিছুই দেখা গেল না। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে ঘর থেকে মাত্র 6টা বালিশ পাওয়া গেল। না ছিল কোনো চাদর, না কোনো কাপড়, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো, যখন উপরে ঘরটা খোলা হলো, আপনার বিশ্বাস করবেন না, আমরা সবাই ভয়ে আমাদের চোখ ফিরিয়ে নিলাম, চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। আমরা চাইনি ওই নোংরা দৃশ্য আমাদের চোখে পড়ুক। সেটা ছিল এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। এমন শয়তানও আমাদের মধ্যে আছে, যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের হাসি খুশি
জীবন নষ্ট করে দেয়। আমার তখন মন চাইছিল ওই লোকগুলো যদি আমার সামনে আসতো তাহলে আমি ওনাদের সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ঠিক এইভাবেই মারতাম, যেভাবে ওনারা ওনাদের জাদুর মাধ্যমে অন্য নিরপরাধ লোকদের সঙ্গে খেলছিল। ওই ঘরের দেওয়ালে বিভিন্ন জায়গায় হুক লাগানো ছিল এবং সেগুলোর উপর পুতুলগুলোকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি পুতুলের উপর আলাদা আলাদা নাম লেখা ছিল। কিছু পুতুলের সূচ ঢুকানো ছিল আর কিছু পুতুল তখনও অসম্পূর্ণ ছিল। যেই পুতুলগুলো বানাচ্ছিল সেই হাত দিয়েই সেলাই করে এক পাশে রেখে দিয়েছিল আর কিছু পুতুলে কেবল তুলা ভর্তি করা বাকি ছিল। এই দৃশ্যটা এমন ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনারা হঠাৎ করেই সব কিছু ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ আমরা ওনাদের আসল চেহারাটা ধরে ফেলেছিলাম। ঘরে আলমারির ভেতর থেকে কিছু লেবু, লবণ, চিনি আর একটা নোটবুক পাওয়া গিয়েছিল যেখানে কিছু মানুষের নাম এবং ওনাদের শরীরের কোথায় কোথায় কষ্ট দিতে হবে সেই জায়গাগুলো কথাও লেখা ছিল। আর এটা ছোটো কাগজের 4-5টা নাম আর তাদের কাছ থেকে পাওনা টাকা বিস্তারিত বিবরণ ছিল। কারো কাছ থেকে 1.5 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 5 লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী রেট ঠিক করা ছিল। আলমারির ভেতর থেকে 1-2টি ছবিও পাওয়া গিয়েছিল যার মাধ্যমে একটাতে কারো বুকের উপর দাগ দেওয়া হয়েছিল। আর এই সব কিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি ভয়ানক কাণ্ড করত। আমরা সব কিছু ছবি তুলে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলাম আর তিনি অবাক হয়ে গেলেন যে তার বাড়িতে এসব ঘটছিল। হঠাৎ করে বাড়িওয়ালার কাজিনও এসে বললেন ওনারা সব কিছু নিজের চোখে দেখলেন। পরে জানা গেল ভাড়াটিয়াদের দেওয়া আইডি কার্ডটাও নকল ছিল। তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের নম্বরটিতেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই নাম্বারটা ব্লক করা ছিল। আর সেই সিম কার্ডটাও কোনো এক মৃত মানুষের নামে রেজিস্ট্রেশন করা ছিল। সব কিছুই নকল। ওই 2 নাম্বার লোকদের তাড়িয়ে দেওয়ার পর থেকে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করানো হলো। বাড়ির মালিকের কাজিন একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওনার পরামর্শে এখানে কুরআন খতম দেওয়া হলো যেন এই ঘর থেকে খারাপ কোনো কিছু প্রভাব চলে যায়। কিন্তু এই ঘরের ভয় আর আতঙ্ক পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকেই বাড়িটা ফাঁকাই পড়ে রইল আর আজও সেটা ফাঁকা। এলাকার ইমাম সাহেব প্রায় কুরআন পড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আসেন, সেখানে পড়াশোনা করান। কিন্তু আমাদের সবার মনে এই বাড়িটার ব্যাপারে একটা ভয় স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে। এই বাড়িটা আর ভাড়া দেওয়া হয় না, এটা বিক্রি করা হয় না, কারণ সবাই নিজের চোখে সব কিছু দেখেছে। বাড়িওয়ালাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ওনারা হয়তো এখন অন্য কোনো এলাকায় চলে গেছেন আর সেখানে আবার টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছেন। এমন লোকদের আল্লাহ ছাড়া আর কেউ দেয় না, কেউ শাস্তি দেয় না। আমাদের সবারই এমন মানুষের হাত থেকে নিরাপত্তা থাকা উচিত। পরে আমার মনে হলো আমি সেদিন রেস্টুরেন্টে 2জন মহিলাকে দেখছিলাম ওই লোকগুলোর সঙ্গে। ওনারা নিশ্চয়ই কারোর উপর কালো জাদু করানোর জন্য বা কোনো কিছু ডিল করার জন্য ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমন জঘন্য মানুষেরা সাধারণ মানুষের ছদ্মবেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা আমাদের ক্ষতি করেন আর সেই ক্ষতির উপর ভিত্তি করে দাম নির্ধারণ করেন, অর্থাৎ যত বড় ক্ষতি তত বড় দাম। আল্লাহ আমাদের এমন মানুষ আর এমন কুদিশ থেকে রক্ষা করুন। এই বইয়ে রহমান সাহেব তার ঘটনা শেষ করছেন। ধৈর্য নিয়ে কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা শুনছেন এতক্ষণ। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। .com with Tawkib. আজকের ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের এক পাহাড়ি রাস্তায়। আর এই গল্পটা পাঠিয়েছে চট্টগ্রামের এক ছেলে। সে দাবি করছে যে রাত 2টার পর পাহাড়ি রাস্তায় সে এমন একজন যাত্রী তুলছিল যার মুখ সে আজও বলতে পারেনি। পুরো ঘটনাটা শুনে সিদ্ধান্ত আপনাদের, আসলেই কি সেটা মানুষ ছিল নাকি অন্য কিছু। .com with Tawkib. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তাহলে চলেন গাইস আজকের গল্পটা শুরু করি। রাত প্রায় 2টা। চট্টগ্রামের পাহাড়ি রাস্তা প্রায় ফাঁকা ছিল, হালকা কুয়াশা, দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস। রাকিব নামের এক সিএনজি চালক শেষ টিপ দিয়ে বাসায় ফিরছিল। সারাদিন তেমন বাড়া হয়নি, তাই সে ভাবলো আরেকটা যাত্রী পেলে ভালো হয়। ঠিক তখনই রাস্তার পাশে সাদা কাপড় পরা এক মেয়ের হাত তুলে দাঁড়ায়। মেয়েটার চুল ভেজা, মাথা নিচু আর হাতে একটা পুরনো ব্যাগ। রাকিব সিএনজি থামায়। কোথায় যাবেন আপু? মেয়েটা খুব আস্তে বলে, বটতলি, পুরনো ব্রিজ। রাকিব একটু চমকে যায়, কারণ জায়গাটা অনেক নির্জন। লোকজন বলে ওই ব্রিজে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। তবুও ভাড়ার আশায় সে যেতে রাজি হয়ে যায়। সিএনজি চলতে শুরু করে। পুরো রাস্তা জুড়ে মেয়েটা একটাও কথা বলেনি, শুধু আয়নায় দেখছিল মেয়েটার মাথা নিচু করে বসে আছে। হঠাৎ রাকিব খেয়াল করলো আয়নায় মেয়েটাকে দেখা যাচ্ছে না। সে পিছনে তাকায়, মেয়েটা ঠিকই বসে আছে
আবার আয়নায় তাকায়, কেউ নেই। রাকিবের হাত পা ঠান্ডা হয়ে যায়। তারপর সে নিজেকে বুঝ দেয় ঘুমের কারণে মনে হয় ভুল দেখতেছে, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা আসতে পারে। ভাই একটু তাড়াতাড়ি চালান না, ওরা আসতেছে। রাকিব ভয় পেয়ে যায়। রাকিব ভয়ে জিজ্ঞেস করে, কারা? মেয়েটা উত্তর দেয় না। ঠিক তখনই পেছনের রাস্তা থেকে আরেকটা সিএনজি এর হেডলাইট দেখা যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, গাড়িটা যত কাছে আসে তত ঠান্ডা বাড়তে থাকে। রাকিবের কানে তখন শুধু একটাই শব্দ, থামিও না, থামিও না। হঠাৎ পিছনে সিএনজিটা একদম তাদের পাশে চলে আসে। রাকিব তাকিয়ে দেখে ড্রাইভারের মুখ নেই, শুধু কালো অন্ধকার। সে ভয় পেয়ে গাড়ির গতি বাড়ায়। রাস্তা তখন পুরো ফাঁকা। হঠাৎ সামনে সেই পুরনো ব্রিজ দেখা যায়। মেয়েটা বলে, এখানেই থামান। রাকিব সিএনজি থামায়, কিন্তু নামার আগে মেয়েটা একটা কথা বলে, আজকে আপনি থামেন নাই, তাই বেঁচে গেছেন। রাকিব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা নেমে যায়। সে বাড়ানিতে পেছনে তাকায়, কেউ নেই, চারপাশ ফাঁকা, শুধু ব্রিজের নিচে পানির শব্দ। রাকিব ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। পরদিন সকালে সে স্থানীয় এক দোকানে পুরো ঘটনা বলে। দোকানদার চুপ হয়ে যায়। তারপর মোবাইল থেকে একটা ছবি দেখায়, ছবিতে সেই একই মেয়ে। দোকানদার বলে, এই মেয়েটা 3 বছর আগে এই ব্রিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রাকিবের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ গত রাতে সিএনজিতে ওঠার সময় মেয়েটার কাপড় থেকেও পানি পড়ছিল। আজও গভীর রাতে বট তুলে ব্রিজের পাশে গেলে মাঝে মাঝে নাকি একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো গাইস, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন। তাহলে চলেন গাইস, আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। আজকের ঘটনাটা বাংলাদেশের এক গ্রামের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। এই ঘটনার পর আজও সেই বাড়িটাতে রাতে কেউ একা যায় না, কারণ রাত 3টার পর সেখানে এখনও ফোন বেজে ওঠে। সে বাড়িতে কি এমন ঘটেছিল? তারা কি এ বাড়ি থেকে ফিরে এসেছিল, নাকি সেখানেই মারা গিয়েছিল? .com with Tawkib. তাহলে চলেন গাইস, আজকের গল্পটা বলে ফেলি। তো চট্টগ্রামের এক গ্রামের পাশে ছিল একটা পুরনো টিনের বাড়ি। বাড়িটা আগে থাকতো এক বৃদ্ধ লোক, নাম আব্দুল করিম। লোকটা খুব চুপচাপ ছিল। গ্রামের মানুষ বলতো সে নাকি রাত হলেই কারোর সাথে কথা বলতো, কিন্তু ঘরে আর কেউ থাকতো না। একদিন হঠাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। তার মৃত্যুর পরও প্রতিদিন রাত 3টায় তার ঘরের ফোন বেজে উঠত। পুরনো টেলিফোনটা বেজে উঠতো আর কি। গ্রামের মানুষ প্রথমে বিষয়টাকে মজা ভেবেছিল, কিন্তু কয়েকদিন পর যারা ফোন ধরেছিল তারা অদ্ভুত আচরণ শুরু করে। কারো চোখ লাল হয়ে যেত, কারো ঘুম হারিয়ে যেত, আর একজন কয়েকদিন পর নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই বাড়িটা এড়িয়ে চলা শুরু করে। 2024 সালে 3 জন তরুণ সেই বাড়িতে ভিডিও করতে যায়। তারা ছিল হরর কন্টেন্ট ক্রিয়েটার। তাদের মধ্যে একজন বলছিল, ভূত বলে কিছু নাই ভাই, সব ফেক। আরেকজন হেসে বলল, আজ রাত 3টা পর্যন্ত থাকবো, দেখি ফোন কে দেয়। যুবকদের হাতে ছিল ক্যামেরা, বাড়ির ভাঙা দরজা, মাকড়সার জাল। রাত বাড়তে থাকে। ঘড়িতে 2:47 বাজে। হঠাৎ ক্যামেরা মাইক অদ্ভুত শব্দ রেকর্ড করতে শুরু করে। ফিস ফিস আওয়াজ, ফোনটা ধরো। তারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ভিডিও পরে স্লো করে শোনার পর ভয় পায়, কারণ ঘরে তখন কেউ ছিল না। ঘড়িতে ঠিক 3টা। হঠাৎ পুরনো টেলিফোনটা জোরে বেজে ওঠে। 3 জনই চমকে ওঠে। একজন ভয় পেয়ে বলে, ভাই এটা তো সত্যি বাজতেছে। অন্যজন ধীরে ধীরে ফোনের দিকে যায়। ফোনটা উঠাতেই ও পাশ থেকে বেশি আসে, আমি একা না। তারপর লাইট কেটে যায়। ফোন রাখার কয়েক সেকেন্ড পর বাড়ির বাইরে কারো হাঁটার শব্দ, দুপ দুপ শব্দ হচ্ছে। তারা জানালা দিয়ে তাকায়, কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যায়, আর সেই ছাপ ধীরে ধীরে ঘরের ভেতরে আসতে থাকে। তারা পালাতে যাবে, ঠিক তখনই ক্যামেরা গ্লিচ করতে শুরু করে। ভিডিও স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় এক বৃদ্ধ লোক দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। হঠাৎ পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে যায়, অন্ধকার। সবাই চিৎকার করতেছে, দৌড়ানোর শব্দ হচ্ছে। তারপর নীরবতা। কয়েক মিনিট পর ক্যামেরা আবার চালু হয়। দেখা যায় 3 জনের মধ্যে একজন নেই, শুধু তার ফোনটা মাটিতে পড়ে আছে, আর ফোনে এক নতুন ভয়েস মেসেজ এসেছে। তারা কাপা হাতে মেসেজ চালায়। ভয়েস মেসেজটা ছিল, তোমরা চলে যাও, ও এখন জেগে গেছে। এরপর ভয়ঙ্কর চিৎকার। বাকি 2 জন দৌড়ে বাড়ি থেকে বের হতে যায়, কিন্তু তারা বারবার একই ঘরে ফিরে আসে। যেদিকে যায় এদিকেই দরজা, একই ফোন, একই শব্দ।
হঠাৎ তারা দেওয়ালে পুরনো একটা ছবি দেখতে পায়। সেখানে আব্দুল করিমের পাশে দাঁড়িয়ে আছে আরও একজন, কিন্তু গ্রামের কেউ কখনো সেই লোকটাকে দেখেনি। ছবির পেছনে লেখা ছিল, যে ফোন ধরে সে ফিরে আসে না। হঠাৎ ফোন আবার বাজে। এবার ফোন নিজে নিজে টেবিল থেকে পড়ে যায়। ও পাশ থেকে শোনা যায়, দরজার পেছনে তাকাও। তারা ধীরে ধীরে পেছনে তাকায়। অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। তার মুখ অস্বাভাবিক হাসি, আর তার পাশে দাঁড়িয়ে নিখোঁজ হওয়ার বন্ধু, কিন্তু তার চোখ পুরো সাদা। ক্যামেরা মাটিতে পড়ে যায়। ভিডিওতে শুধু চিৎকার শোনা যায়, তারপর স্ক্রিন কালো হয়ে যায়। পরদিন সকালে পুলিশ বাড়ির ভেতর শুধু একটা ক্যামেরা খুঁজে পায়, কিন্তু সেই তিনজনে কাউকেই পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও রাত 3টায় সেই বাড়ির ফোনে কল আসে, আর কেউ ফোন ধরলে ও পাশ থেকে শুধু একটাই কথা শোনা যায়, আমি একা না। তো শ্রোতারা, আপনারা কি কখনো রাত 3টার পরে অজানা নম্বর থেকে ফোন ধরেছেন? তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ পরবর্তী ভিডিওটা হতে পারে আপনাদের গ্রামের।